2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2 বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে 50%-এর বেশি। এই সময়ে $48 বিলিয়ন ফরেক্স রিজার্ভ কমে নেমে এসেছে $20 বিলিয়ন। একই সময়ে দেশের মুদ্রাস্ফীতি কনসিস্টেন্টলি ডাবল ডিজিটের উপরেই ছিল এবং সর্বশেষ 2024 সালের নভেম্বর মাসে বাংলাদেশের মুদ্রাস্ফীতি পৌঁছেছে 11.38%। চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল থেকে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিসেরই দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কিভাবে হলো? অর্থনীতির বিভিন্ন সমস্যার মধ্যে এই সংকটে আনার পেছনে অন্যতম কন্ট্রিবিউটিং একটি ফ্যাক্টর ছিল টাকা ছাপানো, যা 5 আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার করবে না বলে জানালেও মাত্র কয়েক মাসের ব্যবধানে এই কথার উল্টো পথে হাঁটছে সরকার। কিন্তু কেন ইকোনমির এরকম সংকটপূর্ণ অবস্থা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক বারবার টাকা ছাপানোর পথে যাচ্ছে, যা আমাদের অর্থনীতিকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে? গত 15 বছর আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জিডিপি প্রতি বছর 6 থেকে 7% গ্রোথ মেনটেন করছিল, বা এমনটাই রিপোর্ট করা হয়েছিল। জিডিপি গ্রোথের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সূচকের দিক থেকেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী দেখানো হয়েছিল, যার প্রেক্ষিতে বাংলাদেশকে এশিয়ার নেক্সট ইকোনমিক পাওয়ার হাউস, এশিয়ান টাইগার এসব উপাধিও দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় বাংলাদেশের সামনে লিস্ট ডেভেলপড কান্ট্রি লিস্ট থেকে গ্র্যাজুয়েশনেরও কথা ছিল। যদিও বাংলাদেশের বর্তমান ইকোনমিক কন্ডিশন, ইনফ্যাক্ট গত 2-3 বছরের ইকোনমিক কন্ডিশনে এটা বোঝার উপায়ই নেই যে বাংলাদেশ আসলেই উন্নয়নশীল একটি দেশ। এরই মধ্যে এই বছরই বেশ কয়েকবার আইএমএফ বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট পুনর্মূল্যায়ন করতে করতে কমিয়ে বর্তমানে 3.8% নামিয়ে এনেছে। দক্ষিণ এশিয়ার সফল উদাহরণ হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত বাংলাদেশের অর্থনীতি এখন একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি। মূল্যস্ফীতি, টাকার অবমূল্যায়ন, বাণিজ্য ঘাটতি এবং ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা বাংলাদেশকে ইতিহাসের অন্যতম অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিনের ইনফ্রাস্ট্রাকচারাল ও ব্যুরোক্রেটিক দুর্বলতা, এক্সপোর্ট ডাইভার্সিটির অভাব এবং ইম্পোর্টের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা এই সিচুয়েশন আরও খারাপ করেছে। বাংলাদেশের অর্থনৈতিক দুর্দশার একটি বড় চিত্র ফুটে ওঠে দেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন দেখলে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি তথ্য থেকে জানা যায়, 2014 সালের নভেম্বর মাসে দেশের ইনফ্লেশন রেট 11.38%। এই রেটটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ইনফ্লেশনের এই ঊর্ধ্বগতি মূলত খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে ঘটেছে, যেখানে দেশের খাদ্য মূল্যস্ফীতি বছরের পুরোটা সময় 12% থেকে 14%-এর মধ্যে ওঠানামা করেছে, যার মধ্যে চাল, রান্নার তেল, সবজি অন্যতম। এই অস্বাভাবিক ইনফ্লেশন রেট দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে বাধ্য করেছে খরচ কমানোর জন্য। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বিপরীতে টাকার অভাবনীয় পতন। 2022 সালে প্রতি ডলার যেখানে ছিল 85 টাকা, সেখানে 2024 সালের ডিসেম্বর মাসে খোলা বাজারে ডলারের দাম বেড়ে 127 টাকা ছাড়িয়েছে। অর্থাৎ 2 বছরে টাকার মান ডলারের বিপরীতে প্রায় 50% বা তারও বেশি কমেছে। ডলারের বিপরীতে টাকার এই অবমূল্যায়ন আমদানি খরচ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। জ্বালানি, খাদ্য এবং কাঁচামালের মতো আমদানি নির্ভর পণ্যের উচ্চ খরচের কারণে মুদ্রাস্ফীতি আরও বেড়ে গিয়েছে। দেশের অর্থনীতির এই সংকটের একটি বড় ফ্যাক্টর হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি থেকে সৃষ্ট বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট। বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্রে বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য থেকে আয় ব্যয়ের হিসেবে প্রতি বছর 25 থেকে 30 বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিট থাকে। এই বিপুল পরিমাণ ঘাটতি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ক্রমাগত হ্রাস করেছে এবং টাকার উপর আরও চাপ সৃষ্টি করেছে। আমদানি রপ্তানি বাণিজ্যের ঘাটতির সাথে যোগ হয়েছে বৈদেশিক ঋণের পেমেন্ট বা ডেট সার্ভিসিং। যদিও দেশের অর্থনীতির এই সংকটের মধ্যে কিছুটা স্বস্তি এনে দেয় রেমিটেন্স বা প্রবাসী আয়। গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় প্রতিবাদ স্বরূপ প্রবাসীদের রেমিটেন্স পাঠানো কমিয়ে দেয়া বিগত সরকারের অর্থনৈতিক ভিত নাড়িয়ে দিয়েছিল, যা দেশের অর্থনীতিতে রেমিটেন্সের গুরুত্ব ও অবদানকেই হাইলাইট করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের রেমিটেন্স যোদ্ধারা আবারও রেমিটেন্স পাঠাতে শুরু করে, যা দেশের ইকোনমির জন্য বেশ ইতিবাচক প্রভাব রেখেছে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের রেমিটেন্স ইনফ্লো প্রায় $24 বিলিয়ন পৌঁছেছে, যা গত অর্থ বছর থেকে প্রায় $3 বিলিয়ন বেশি। এই সংকটের মধ্যে প্রবাসী আয়ের এই স্রোত দেশের ফরেন রিজার্ভে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এবং রিজার্ভকেও বেশ স্থিতিশীল রাখতে সাহায্য করেছে, যার প্রেক্ষিতে দেশের ফরেক্স রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে $20 বিলিয়ন। গত 2-3 বছর ধরে চলে আসা অর্থনৈতিক সংকটের মধ্যেই 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনার পদত্যাগ দেশের রাজনীতিতে একটি যুগান্তকারী মুহূর্ত তৈরি করে। 1.5 দশকে দেশের বিভিন্ন খাতে যেভাবে ডেটা ম্যানিপুলেশন ও মিসরিপ্রেজেন্টেশন হয়েছে তার বাস্তব চিত্র সামনে আসতে থাকে এবং বাংলাদেশের ইকোনমির যে ভগ্ন দশা এবং এর পেছনের প্রকৃত কারণগুলো সামনে আসতে শুরু করে।
বছরের পর বছর ধরে রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির কারণে দেশের আর্থিক দুর্বলতাগুলো আড়ালেই ছিল। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের আর্থিক ব্যবস্থার প্রকৃত অবস্থা সবার সামনে তুলে ধরতে হোয়াইট পেপার অন দ্য স্টেট অব বাংলাদেশ ইকোনমি শীর্ষক একটি শ্বেতপত্র প্রকাশ করে। এই শ্বেতপত্রে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $16 বিলিয়ন পাচার হয়ে যায়, যা দেশের জিডিপির প্রায় 5%, যা দেশের ফরেক্স রিজার্ভের দ্রুত পতন, ডলারের বিপরীতে টাকার মানের অধপতন এবং ইনফ্লেশনের প্রেশার সবকিছুকে বেশ ভালোভাবে এক্সপ্লেন করে। এর পাশাপাশি দেশের ব্যাংকিং খাতের দুরবস্থাও ইকোনমিক বিভিন্ন সংকটকে আরও গভীর করে তুলেছে। শ্বেতপত্র অনুযায়ী দেশের নন পারফর্মিং লোনের পরিমাণ 7 লাখ কোটি টাকায় পৌঁছেছে, যার মধ্যে 2,85,000 কোটি টাকা অনাদায়ী বা খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত। 10টি ব্যাংকে আইডেন্টিফাই করা হয়েছে, যেগুলোকে টেকনিক্যালি দেউলিয়া হিসেবে সংজ্ঞায়িত করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই দুর্বল ব্যাংকগুলো দেশের জনগণের মোট আমানতের 32% ধারণ করে, যা পুরো ব্যাংকিং সেক্টরের জন্য একটি বড় ঝুঁকি। 2024 সালের নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক 22,500 কোটি টাকা ছাপিয়ে দেয় এই দুর্বল ব্যাংকগুলোর লিকুইডিটি ক্রাইসিস থেকে রক্ষা করতে। টাকা ছাপানোর মাধ্যমে ব্যাংকিং সংকট সাময়িকভাবে মেটানো হলেও এটি মুদ্রাস্ফীতি এবং টাকার মানের পতনকে আরও গভীর করেছে। তাই প্রশ্ন এসেই যায়, এত বড় ইকোনমিক সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়েও বাংলাদেশ ব্যাংক কেন টাকা ছাপানো বন্ধ করছে না? বাংলাদেশের বর্তমান ইকোনমিক সংকটের একটি অন্যতম কারণই হচ্ছে নতুন করে ছাপানো টাকা। গত আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের যে কোনো অর্থনৈতিক সংকটের সলিউশনে ছিল টাকা ছাপানো। বাজেট ঘাটতি পূরণে সরকারকে টাকা ছাপিয়ে দেওয়া হতো, বেসরকারি ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণ পরিশোধের জন্য টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি ব্যাংকের লিকুইডিটি ইস্যু ট্যাকল দিতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ দেশের কেন্দ্রীয় ব্যাংক গত 15 বছর ধরে যে কোনো আর্থিক ইস্যুতেই ফায়ার ফাইটিং কৌশল হিসেবে টাকা ছাপানোকেই সমাধান হিসেবে নিয়েছে। সাম্প্রতিক সময়ে নতুন করে ছাপানো 22,500 কোটি টাকাও চরম তারল্য সংকটে ভুগতে থাকা 6টি ব্যাংকে তারল্য সহায়তা দিতে ব্যয় করা হয়েছে, যার কারণে গত কয়েক মাস ধরে এসব ব্যাংকের গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ তুলতে পারছিলেন না। গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে এবং চাহিদা মতন উত্তোলন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে শক্তিশালী ব্যাংকগুলোর মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে লোন দেয়। এতে গ্রাহকদের আস্থা সাময়িকভাবে ধরে রাখা গেলেও এই পদ্ধতি বাস্তবসম্মত নয়, কেননা দেউলিয়া ব্যাংকগুলোর কাছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে গ্রাহকদের জমা মোট অর্থের 32%ই জমা ছিল। লিকুইডিটি ক্রাইসিস এবং খেলাপি ঋণে জর্জরিত এই ব্যাংকগুলোকে যদি শক্তিশালী ব্যাংকগুলো ক্রমাগত ক্যাশ সাপোর্ট দিতে থাকে, তাহলে ওই ব্যাংকগুলো পরবর্তীতে লিকুইডিটি ক্রাইসিসে পড়ার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে ক্রাইসিসে থাকা ব্যাংকগুলো থেকে গ্রাহকরা ক্রমাগতই অর্থ তুলে নিতে চাইছে এবং ব্যাংকগুলো তারল্য সংকটের কারণে নিয়মিত অপারেশন চালাতে বাধাগ্রস্ত হচ্ছে বিধায় এক পর্যায়ে সরকারই এই ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দিচ্ছে। যদিও গত আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বলা হয়েছিল যে অর্থনীতি ও ব্যাংক খাত পুনরুদ্ধারে কোনো প্রকার টাকা ছাপানোর পথে না গিয়ে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু বিকল্প কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে সরকার এখনও পূর্বের মতোই সবকিছু বজায় রেখেছে, যা দেশের ইকোনমির জন্য আরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। টাকা ছাপানোর ফলে সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে তাৎক্ষণিক এবং দৃশ্যমান একটি দিক হল মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। করোনা মহামারী, রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং ইউএসের মনিটারি টাইটেনিং পলিসির প্রেক্ষাপটে সৃষ্ট গ্লোবাল ইনফ্লেশন ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ নিয়ন্ত্রণে আনতে পারলেও বাংলাদেশে এখনও ডাবল ডিজিট ইনফ্লেশন চলছে। ইনফ্যাক্ট 2024 সালের নভেম্বর মাসে দেশের মুদ্রাস্ফীতি 11.38% পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ইনফ্লেশন সাধারণত ঘটে যখন মানি সাপ্লাই ইকোনমিক প্রোডাকশনের তুলনায় দ্রুত বাড়ে। যে কোনো দেশেরই উৎপাদনের পরিমাণ আর মানি সাপ্লাইয়ের মধ্যে একটি ব্যালেন্স থাকা দরকার। যদি পণ্যের উৎপাদনের তুলনায় ইকোনমিতে মানি সাপ্লাই বেশি হয়ে যায়, যেমন দেশের কেন্দ্রীয় ব্যাংক বেশি টাকা ছাপালে, তখন ইনফ্লেশন হওয়াটা অবধারিত। অধিকাংশ অর্থনীতিবিদদের মতে যদি মুদ্রাস্ফীতি দেশের জিডিপির গ্রোথের চেয়ে কম থাকে, তবে তার দেশের ইকোনমিতে তেমন একটা সমস্যা হয় না। সাধারণত 2 থেকে 5% ইনফ্লেশনকে সহনীয় বলা হয়ে থাকে। কিন্তু এই ইনফ্লেশন যদি 7 থেকে 10% হয়ে যায়, তাহলে তা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের জন্য বেশ কষ্ট হয়ে যায়। এর বেশি হলে পুরো দেশের জন্যই তা শঙ্কার বিষয় হয়ে দাঁড়ায়। উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ব্যাংকে সঞ্চিত টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, যার ফলে ব্যাংকে সেভিংসের প্রতি মানুষের আগ্রহ কমে যায়। অতিরিক্ত টাকা ছাপানোর কারণে ফরেন কারেন্সির বিপরীতে দেশের মুদ্রার মানও কমে যায়, যার কারণে আমদানি ব্যয়ও বেড়ে যায় এবং বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। জিম্বাবুয়ে 2000 সালে ভূমি সংস্কারের জন্য ঋণ নিয়ে অতিরিক্ত অর্থ ছাপায়, যা 2008 সালে 1000% পর্যন্ত ইনফ্লেশন সৃষ্টি করে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে 100 ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার নোট ছাপিয়েও কয়েকশো কোটি ডলারের রুটি কিনতে হতো। শেষ পর্যন্ত 2009 সালে দেশটির নিজস্ব মুদ্রা বাতিল করে ইউএসডি ও দক্ষিণ আফ্রিকার ব্র্যান্ড ব্যবহারে বাধ্য হয়।
একইভাবে ভেনেজুয়েলা 2014 সালে তেলের দাম কমে যাওয়ার পর অতিরিক্ত অর্থ ছাপানো শুরু করে। 2018 সালে দেশটির মুদ্রাস্ফীতি 10 লাখ শতাংশে পৌঁছে যায় এবং দেশটির অর্থনীতি প্রায় অচল হয়ে পড়ে। মূলত অতিরিক্ত অর্থ ছাপানোর ফলে একটি দেশে বিদ্যমান অ্যাসেটের তুলনায় মানি সাপ্লাই বেড়ে যায়, যার ইম্প্যাক্ট ধাপে ধাপে ইকোনমির উপর পড়তে থাকে। যখন কোনো দেশের মানি সাপ্লাই দেশটির বিদ্যমান সম্পদের চেয়ে বেশি হয়, তখন দেশটিতে ইনফ্লেশন দেখা দিতে পারে। মূলত কোনো দেশের সম্পদ বাড়তে পারে ডলার রিজার্ভ বাড়লে, ন্যাচারাল রিসোর্স আবিষ্কার হলে বা দেশটির প্রোডাকশন বাড়লে। বেশিরভাগ ক্ষেত্রে মানি প্রিন্টিংয়ের বিষয়টি নির্ভর করে দেশের ডলার বা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। আবার যদি দেশে কোনো ন্যাচারাল রিসোর্সের সন্ধান পাওয়া যায় যেখানে ইনভেস্ট করলে অনেক বেশি রিটার্ন পাওয়া সম্ভব, সেক্ষেত্রে মানি প্রিন্টিং করা যেতে পারে, কারণ সেই ছাপানো টাকার ফলে ইকোনমিতে যে ইমব্যালেন্স সৃষ্টি হয় তা ন্যাচারাল রিসোর্স থেকে রিটার্ন আসা শুরু করলে ব্যালেন্স করে নেওয়া যায়, ফলে সাময়িক কিছু সমস্যা দেখা দিলেও তা পরবর্তীতে স্বাভাবিক হয়ে যায়। তাছাড়া একটি দেশ ক্রমাগত উৎপাদন সক্ষমতা বাড়তে থাকলে, অর্থাৎ জিডিপি বাড়তে থাকলে, ইকোনমিতে মানি প্রিন্টিংয়ের ফলে সৃষ্ট ওভার মানি সাপ্লাইয়ের ইম্প্যাক্ট কমানো সম্ভব হয়। কিন্তু সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী বিগত আওয়ামী লীগ সরকার যে শুধু লুটপাট আর দুর্নীতির আতুরঘর গড়ে তুলেছে তাই নয়, বরঞ্চ একই সাথে বিভিন্ন সরকারি তথ্য উপাত্ত বিকৃত করে এসেছে। তাই দেশের সত্যিকার জিডিপি গ্রোথ বা ওভারঅল ইকোনমি নিয়েই আছে প্রচুর ধোঁয়াশা। এছাড়া কৌশলের ডলার রিজার্ভ অ্যামাউন্টও বাড়িয়ে দেখানো হয়েছিল আওয়ামী লীগের আমলে। এসব কারণে 2021-22-এর পর থেকে দেশে ইনফ্লেশন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং প্রায় 2-3 বছরের চেষ্টায়ও আয়ত্তে আনা যায়নি ইনফ্লেশনকে। এ ধরনের ইকোনমিক কন্ডিশনে কিছুদিন পরপরই টাকা ছাপানো দেশের অর্থনীতি ও ভবিষ্যতের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ক্রমাগত টাকা না ছাপিয়ে যদি এখনই মনিটারি টাইটেনিং পলিসি অ্যাডপ্ট করা না হয়, সেক্ষেত্রে ডলারের বিপরীতে টাকার মান ক্রমাগতই কমতে থাকবে, যা ইম্পোর্ট কস্ট বাড়িয়ে দিবে এবং ইনফ্লেশনের মাত্রা আরও বাড়তে থাকবে। তাই বর্তমান পরিস্থিতির বিবেচনায় মনিটারি টাইটেনিং পলিসির কোনো বিকল্প নেই। তবে এতে করে আবার ব্যবসায়িক খাতে বিনিয়োগ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। বিনিয়োগ কমলে বেকারত্ব বেড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। মনিটারি টাইটেনিং পলিসি যাতে দেশের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত না করে এবং উৎপাদন বাড়ানোর জন্য যেন পর্যাপ্ত সুযোগ থাকে, সেই বিষয়টিকে মাথায় রেখে ক্লিয়ার টার্গেট সেট করে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে ব্যাংক রেট নির্ধারণ করা এবং এর পাশাপাশি দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি ও আমলাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তারা এখনও যেসব অর্থ বিদেশে পাচার করতে পারেনি সেসব অর্থ সরকারি কোষাগারে নিয়ে এবং তাদের অবৈধ সকল সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে নিয়ে বিক্রি করে কিভাবে দেশের অর্থনীতিতে অ্যাসেট এবং মানি সাপ্লাই ব্যালেন্স করা যায় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া যেতে পারে।